তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। তো মেইন প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে দিছিলাম যে তোমাদেরকে এই বইয়ের প্রথম একেবারে এই জায়গা থেকে, এই জায়গাটা অনেক পড়ো না, বাট ভালো লাগছে কোয়েশ্চেন, দেখছো দেখে পড়ছো তোমরা। রসায়নে সাধারণত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি, একটা হচ্ছে কোয়ান্টিটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ, গুণগত আর পরিমাণগত, যেটাই বলো তোমরা। তো একটা কি, গুণগতটা কি? তো একটা উপাদানের বৈশিষ্ট্য বা শনাক্তকরণ করবে, আর একটা বৈশিষ্ট্য বলবে, যেটা হচ্ছে আমাদের নর্মাল পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আমরা বলতে পারবো যে এটার ধর্ম কি, বা NH3, এই NH3 যে অ্যামোনিয়া গ্যাসটা, এটা কি অম্লধর্মী না কি আমাদের ক্ষারধর্মী। তো এটা হচ্ছে আমাদের রসায়নের গুণগত বিশ্লেষণ। আর পরিমাণগত বিশ্লেষণ হচ্ছে আমাদের এই চ্যাপ্টার রাসায়নিক গণনা, কেমিক্যাল কাউন্টিং, যে একটা আমরা যে কি পরিমাণ উৎপাদ নিচ্ছি আর কি পরিমাণ মানে কি পরিমাণ দ্রব্য আর দ্রাবক নিচ্ছি, সেই এটা থেকে আমরা কি পরিমাণ উৎপাদ পাচ্ছি। এটা হচ্ছে আমাদের নর্মাল ইয়ার। নেক্সট হচ্ছে আমাদের সূত্র। মোল নির্ণয়ের আমাদের কিছু কিছু সূত্র আছে। কলম করি। এটা হচ্ছে যে N = W/M। ডাব্লু হচ্ছে আমাদের পদার্থের ভর, আর M হচ্ছে আমাদের আণবিক ভর। V হচ্ছে আমাদের পদার্থের আয়তন। আচ্ছা, এটা তোমাদের এখানে ডাইরেক্ট ইয়ে করি, আমি স্লাইড লিস্ট পে করি। ওকে, আচ্ছা, সরি, এটা হচ্ছে আমাদের পদার্থের ভর। এটা হচ্ছে আমাদের মলিকুলার ওয়েট বা আণবিক ভর। এটা হচ্ছে আমাদের ভলিউম বা আয়তন। এটা কি, আদর্শ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন। আদর্শ অবস্থায় বা প্রমাণ অবস্থায় বা স্ট্যান্ডার্ড কন্ডিশন বলে। 1 মোল গ্যাসীয়। এনটা কি? এনটা হচ্ছে আমাদের অণু বা পরমাণুর সংখ্যা। বা আয়ন। এখন এখানে একটা ব্যাখ্যা লিখছি ছোট, সেই ব্যাখ্যাটা একটু তোমরা পড়ো। ব্যাখ্যাটাতে বলছে যে এক্ষেত্রে আয়তন নির্ণয়ের যে সূত্রটি, সেটা শুধুমাত্র প্রমাণ অবস্থায় গ্যাসীয় উপাদানের জন্য প্রযোজ্য। কারণ প্রমাণ অবস্থায় 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। যে কোনো স্বাভাবিকের জন্য দেওয়া উপাত্ত হতে বা ইনফরমেশন হইতে তোমাকে নির্ণয় করতে হবে। ফর এক্সাম্পল, তোমাকে এখন কোনো কিছুই বলে নাই, বলছে যে একটা রুমে কি বলে ইয়াতে একটা পাত্রে হচ্ছে 200 ml আছে, সেখান থেকে তোমাকে 400 ml বানাইতে হবে। না সরি, 400 ml বানাইছো, 400 ml বানাইলে তোমার এখন ঘনত্ব কত, মানে ইয়া কি হবে, ঘনমাত্রা কত হবে, ইয়া ঘনমাত্রা না সরি, এটা কি বলতেছে, 400 ml কেন বলতো, ওকে সরি, 200 ml আছে, তোমার কনসেন্ট্রেশন আছে 0.7 মোলার, তোমাকে কনসেন্ট্রেশন বানাইতে হবে 0.3 মোলার। এই জন্য তোমাকে এখন কি পরিমাণ ইয়া করতে হবে, পানি অ্যাড করতে হবে।
এখানে মোল সংখ্যা তো সমান, কিন্তু তুমি এখান থেকে কি এই বিটা নির্ণয় করতে পারবা? এই বিটা তো তুমি এখান থেকে নির্ণয় করতে পারবা না। আরো কিছু কিছু কেস আছে যেখানে এই সূত্রটা খাটে না, এটা শুধুমাত্র একটা সূত্র ইয়াতেই খাটে, সেটা হচ্ছে প্রমাণ অবস্থায়, স্ট্যান্ডার্ড কন্ডিশন। তো এটুকুই হচ্ছে এই চ্যাপ্টারে ক্লিয়ার করে দেওয়ার মতো একটা বিষয় ছিল। এরপরে বাকি সব হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী পড়া। আমরা ক্লাস শেষে হচ্ছে আমাদের ইয়ার সলভটা দেখব। তার আগে আমরা কিছু কোয়েশ্চেন দেখি। ওকে, তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিট করে টাইম দেওয়া হবে, তারপরে সলভ দেওয়া হবে তোমাদের। এটা হচ্ছে তোমাদের প্রথম কোয়েশ্চেন। সলভ করো। আচ্ছা, তোমাদের 1 মিনিট টাইম দেওয়া হয়েছে, সেখানে 1.5 মিনিট পার হয়ে গেছিল। 1.5 মিনিট পার হওয়ার পরও তোমাদের টোটাল অ্যান্সার করছো 6 জন। বাকি সবাই কি করছো? যাই হোক, রেজাল্ট শেয়ার দিই। দেখতে পাচ্ছ? আনমিউট করার অপশন দিতে হবে। আনমিউট করো, সাজিদ। ভাই এই যে মিটিং কাটে গেছে। আচ্ছা, যে কয়জন অ্যান্সার করছো সেখানে হচ্ছে সেম কি? ওকে, এটা 1400 মিলিলিটার। অ্যান্সার হচ্ছে 1400 মিলিলিটার। অনেকে 1750 মিলিলিটার করছো। যাদের 1750 মিলিলিটার করছো তাদের অ্যান্সার দেরকে বলি, তোমার তো ডোবনে অলরেডি আয়তন 350 ml আছে, তাহলে সেটা কি আগে থেকে মাইনাস করতে হবে না? আমি জিজ্ঞাসা করছি পানি কতটুকু অ্যাড করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে 1100 ml। তোমরা কিভাবে দাগাইছো আমি জানি না, একজনই দাগাইছো। ওকে, আরেকটা দেই।
বাংলায় এটা দিতে পারতেছি না, যাই হোক এটা তোমরা ইংলিশে পারবে, অপশনটা বাংলায় আসা যাচ্ছে না। ট্রাই করি। এই, বাংলা। ওকে, আমার করো। ভালো লাগতেছে না অ্যাকচুয়ালি, ট্রাস্ট মি। যাদের ভালো লাগছে না ক্লাস না করতে পারো, সমস্যা নেই। বাধ্যতামূলক না ক্লাস করো। পার্টিসিপেন্ট 31 জন, অ্যান্সার হচ্ছে 15 জন। অ্যান্সার কি তাহলে? ক্লোরিন, হ্যাঁ কারেক্ট, এটাই অ্যান্সার। অল রাইট, ম্যাথ করতে দেবো, অপশন না। অপশনে তোমরা কেউ করতেছো না, ম্যাথই কর। লাস্ট আর একটা পোল দিয়েই নি, তো বানাইছি। হয়ে গেল, এতগুলো কেন হলো?
আচ্ছা, এটা স্টপ শেয়ারিং। ওকে। দেড় মিনিট টাইম এটার জন্য, অলরেডি 1 মিনিট পার হয়ে গেছে। যারা অ্যান্সার করো তাড়াতাড়ি অ্যান্সার করো। ওকে, ধন্যবাদ। এবারে অনেকে কারেক্ট, সবাই কারেক্ট রেজাল্টই দিছো, 2 জন বাদে। কোন জায়গায় তোমরা ভুল করছো ওটা আমি তো বলতে পারতেছি না। ওকে, ক্লাসের প্রথম কোশ্চেনটার ফুল সলিউশন। ওকে, ঠিক আছে, দেখা দিবেন। অল রাইট, তো আমরা যেটুকু বললাম, answer time is not getting longer, answer time won't get longer. You will get 60 minutes for 60 MCQ. Per MCQ 1 minute, you have the average time limit. আমি অ্যাভারেজ টাইমের থেকে তোমাকে বেশি দিচ্ছি, 1 মিনিট 30 সেকেন্ড দিচ্ছি। দিস ইজ হোয়াট ইউ আর গেটিং। বাট এটা তোমাদের কাছে যদি মনে হয়, ওকে সাজিদ, হ্যান্ড রেজ করছো, বলো। দাঁড়াও, হ্যাঁ বলো। 2021 সালে 50টা এমসিকিউ 40 মিনিট দিয়ে দিছিল। তো তোমাদের টাইম কমতেছে, তোমাদের টাইম বাড়তেছে না। তো এখানে তুমি মনে করো যদি এত টাইম নিয়ে তোমরা হচ্ছে কোয়েশ্চেন করবা, পারবা, তাইলে এটা পসিবল না। তোমাদেরকে বললাম তো যে এখানে তোমাদের এতদিন তোমাদেরকে যেটা পড়াইছি সেটা হচ্ছে তো বইয়ের নলেজ। তোমাকে যে কোয়েশ্চেন দিবে তার মধ্যে 5টা বইয়ের নলেজ হবে, 10টা ক্যালকুলেশন হবে। এখনই যদি এই অবস্থা হয়, ফর এক্সাম্পল তোমরা ভবিষ্যতে যে বুয়েটের ভর্তি পরীক্ষা দিবা, বুয়েটে হচ্ছে 100টা এমসিকিউ দাগাইতে হবে তোমার 60 মিনিটে। মানে একটা জাস্ট এক একটা লং পেজ ইন ক্যালকুলেশন প্রত্যেকটা মাথায় করতে হবে। এটা যদি তোমাদের কাছে কম মনে হয় তাহলে ওখানে তো তুমি কত এভারেজে অনেক কম টাইম পাবা। এক- হ্যাঁ। সাজিদ আর শুভ, 2জনকে তোমাদের মাইক মিউট আনমিউট করার জন্য বলতেছি, 2জন আনমিউট করবো। সাজিদ আর শুভ। জি ভাই, আমি কি করলাম? কিছু করো নাই, তোমাকে একটা প্রশ্ন করব সেটার জন্য, আর শুভকে একটা প্রশ্ন করব, তাই শুভ আনমিউট করো। আচ্ছা সাজিদ,
বুয়েটের প্রিলিমিনারি ভর্তি পরীক্ষার কথা তো শুনছো? জি ভাই শুনছি। পরিচিত কেউ দিছে বা জি ভাই দিছে। কেমন লাগছে? কি শুনছো? মনে হয় নাই যে একটু ভাইয়ারে জানা দরকার? বলো। ভাইয়ারে জিজ্ঞেস করছি যে ভাইয়া এক্সাম কেমন দিলেন বা কিরকম হলো কোশ্চেন বা কিরকম সিচুয়েশন ছিল। ভাইয়া বলছে হুম যে ইজি ছিল কোশ্চেন, বাট ওখানে হুম টাইমটা আর আপনার ওই যে আহ, মানে ব্রেনের কন্ডিশনটা ঠিক রাখা লাগবে, মানে কোনো প্যারা নেওয়া যাবে না এক্সটার্নাল। হুম। আচ্ছা, কোশ্চেন গুলো একটা পারবো না, একটা যদি না পারি ওইটা স্কিপ করে অন্যগুলো ধরতে বলছে, বা লাস্টে আবার ওইটা কি করতে হবে। কয়টা অ্যান্সার করছিল তোমার ভাইয়া? ওইটা বলেন, মানে ওটা বলেন, ওটা বলেনি? বলেন। ওকে। তো বুয়েটের ভর্তি প্রিলিমিনারি কথা বলি, অনেকে এমন আছে যে 50টা অ্যান্সার করে চান্স পাইছে, প্রিলিমিনারি পার করছে। এবং প্রত্যেক প্রিলিমিনারি পরীক্ষা সেম হয় না। আমরা দিছি আমার আমার আমি কয়টা, আমি 75টার মতো অ্যান্সার করছিলাম। আমি 75টার মতো অ্যান্সার করে ইয়া করছিলাম, পাইছিলাম। আমাদের এর আগের ব্যাচে কত 85টার মতো অ্যান্সার করছিল, হাইয়েস্ট 85 না 95টা, 90 না 95 না 90 পর্যন্ত গেছিল। 100টার মধ্যে 90টা, 33টা করে ইয়া থাকবে। ফিজিক্স কেমিস্ট্রি 33 এন্ড ম্যাথ হচ্ছে 34। এক একটা ক্যালকুলেশন হিউজ। তো এখানে এগুলো হচ্ছে সব ক্যালকুলেটিভ, তোমাকে কোনো মুখস্থ বিদ্যা দিবে না। সেই সময় তোমার কাছে কি মনে হয়, তোমার কি একটা ম্যাথ করতে 1 মিনিট লাগবে? হুম। বা 1 মিনিট করেই বা ধরো 1 মিনিট করেই করলাম, তাহলে 1 মিনিট করে করলে তুমি কয়টা অ্যান্সার করতে পারবা? হুম। সাজিদ? মানে ভাই 60। মার্কস তো 33, এখন কয়টা ফিজিক্সে কোশ্চেন এটা? 33, ফিজিক্সে 33, কেমিস্ট্রিতে 33, ম্যাথে 34, টোটাল 100। এন্ড প্রত্যেক হ্যাঁ, সাবজেক্টে তোমার পাস মার্ক রাখতে হবে। তুমি যদি একটাতে ফেল করো, দ্যাট মিনস ইউ আর আউট অফ দ্য প্রিলিমিনারি। হ্যাঁ। পাস মার্ক কত প্রত্যেকটা? বলো 33-এ পাস মার্ক কত? 33-এ 33%। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার দশ 11। 10 মার্ক, মানে 11টা, হ্যাঁ। মানে 9টা করে। হ্যাঁ, টোটাল 11টা 11টা করে তোমার প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে অ্যান্সার করতে হবে। ওইটাই হইতেছে পাস মার্ক। তো তুমি আমাকে এটা বলো। হ্যাঁ দিবে, ক্যালকুলেটর নিতে দিবে, ক্যালকুলেটর অ্যালাউড, সমস্যা নেই। তবে বেশি অ্যাডভান্সটা নিয়ে যাও না। তোমরা অনেকে ইএক্স ইউজ করো, ইএক্সটা নিয়ে যাও না। আমি আই সাজেস্ট তোমরা এমএক্স আর ইএস এই দুইটা নিয়ে যাও। যে এমএক্সটা যেটা সব দিয়ে সময় দিচ্ছে দেয়, কি ওইটা দিলে হবে না? ইএসটা নাও দিতে পারে। হুম। ওই যে FX911 991 ওইটাই তো চালায়। আচ্ছা, FX911 ES, হ্যাঁ এটারই কথা বললাম যে এটাও একটু হ্যাঁ করে, সব জায়গায় করে। স্যার ইএক্স এ কি খুব সমস্যা হবে, মানে কোনো মানে বেশি প্রবলেম হবে কিনা? ইএক্সটা দিতে চায় না, কারণ কি ইএক্স হচ্ছে অতিমাত্রা অ্যাডভান্স, আর এগুলা ইউজ করার জন্য হচ্ছে তোমার অলরেডি মানে অনেক তোমার নলেজ লাগবে। আর ইএক্স ইউজ করাটা একটু টাফ। দেয় না যে তা না, আমি কাউকে ইউজ করতে দেখি নাই। কারণ কি ভর্তি পরীক্ষায় কখনো বলে না, স্পেশালি বলে দেয় যে কি 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 ক্যালকুলেটর লাগবে পরীক্ষায় তো তোমাদের। স্যার ওই ইএক্স দিয়ে করে আসছে স্যার। হুম। পরীক্ষা স্যার, বোর্ড পরীক্ষায় তো ইএক্স ইউজ করে আসলাম স্যার, তেমন তো শোনো সমস্যা মনে হয় বোর্ড, শোনো এর একটা হচ্ছে বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষা আর অ্যাডমিশন পরীক্ষা দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। বোর্ড পরীক্ষায় তোমার স্যার তোমার খাতা ক্যান্সেল করে দিবে না। তুমি তুমি দেখা দেখি করলে তোমার হচ্ছে কত লাস্ট হয়তো 5 মার্ক ক্যান্সেল, 5 মার্ক কাটবে, বা 5 মার্কের বা 10 মার্ক কাটবে সর্বোচ্চ। আর জি। এখানে যদি তোমাকে একটু দেখে যে তোমার ঘাড় ঘুরাইতে দেখছে, জাস্ট তোমাকে একটু ঘাড় ঘুরাইতে দেখছে, তুমি দেখা দেখি করতেছো না, তুমি জাস্ট ঘাড় ঘুরাইছো, ঘাড় ঘুরাই অন্য ছেলের দিকে তাকাইছো, অন্য ছেলের চেহারার দিকে তাকাইছো, তাহলে তোমাকে কি করবে? বলবে যে বাবা, তুমি ওভাবেই থাকবা, তোমার খাতা রোল তোমার সব ক্যান্সেল হয়ে যাবে। এটাকে কি বলে বলো? এটাকে হচ্ছে সাইলেন্ট ইয়া সাইলেন্ট বলে, এক্সপেল, সাইলেন্ট সাইলেন্ট এক্সপেল। এক্সপেল। তুমি সাইলেন্ট এক্সপেল হয়ে যাবা ওই মুহূর্তেই। তো তুমি হচ্ছে কর্নারে তাকাও, কি বলে, ফাঁকা জায়গায় তাকাও, কোনো ছেলের দিকে তাকাইতে পারবে না তুমি।
এটা অ্যাডমিশন আলাদা জিনিস আর বোর্ড পরীক্ষা আলাদা জিনিস। বোর্ড পরীক্ষায় টিচাররা কেয়ারও করে না যে তুমি কি আনছো না আনছো। একটা টাইমে যে তুমি বুঝবা, যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন তোমার কাছে মনে হবে বোর্ড পরীক্ষা কিছুই ছিল না। অ্যাকচুয়াল কথা এটাই। তোমরা যে পরীক্ষা দাও, বোর্ড পরীক্ষা আর স্কুল পরীক্ষার মধ্যে কোনো পার্থক্য নাই। কোনো পার্থক্য আছে? জাস্ট নিজের স্কুলের পরীক্ষাটাই তুমি হচ্ছে অন্য জায়গায় যে দিচ্ছ, অন্য একটা সেন্টার পড়ছে ওই জায়গায় যে দিচ্ছ, নাকি এর থেকে আলাদা কিছু? বলো। জি না স্যার, এরকমই। নর্মাল ক্ষেত্র তুমি যখন স্কুলে পরীক্ষা দাও, তোমার স্কুলে তো তোমরা পড়ছো, এখনো তো কলেজে ওঠো, তোমরা স্কুলে পরীক্ষা দাও যখন, তখন হচ্ছে তোমরা কি করো যে তোমাদের ক্লাসরুমে পরীক্ষা দাও, নাকি তোমাদেরকে আলাদা রুম ডেডিকেট করে দেওয়া হয় যে ওই রুমে যে তোমরা পরীক্ষা দিবা, আলাদা একটা সিট প্ল্যান দেওয়া হয়? জি, এটা আলাদা আলাদা সিস্টেম। system। আচ্ছা, এটাই হইতেছে তোমার হচ্ছে পরীক্ষা কি বলে, স্কুল মানে তোমার স্কুলের ভর্তি পরীক্ষা। স্কুলে যে তোমার টিচারটা পড়ে সবসময় তোমার পরিচিত টিচার পড়ে, যে যখন যে গার্ডে পড়ে, ইনভিজিলেটর। এক এক দিন এক এক টিচার হয় আর কি। এক এক দিন এক এক টিচার, সেরকম ওইটা এটা হচ্ছে বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষাটা জাস্ট আর একটা স্কুলে হচ্ছে। কিন্তু অ্যাডমিশনের কথা কি? অ্যাডমিশনে তোমার সামনে যে আসতেছে, সে তোমাদের তোমাদেরকে যে পড়ায় তার থেকে বেশি ট্যালেন্টেড, তার থেকে বেশি আর নটর ড্যাম এটা, নটর ড্যামের এক একজন টিচার কিন্তু তাদের ব্যাচের ফার্স্ট বয় ছিল, লাস্ট বয় না, ইউনিভার্সিটিতে। তো তুমি তো জানোই যে তারা কি, তাদের চোখও সেরকমই, টিচারদের চোখ তো কিরকম তুমি জানোই। ভর্তি পরীক্ষার সময় তারা খুব থাকবে। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট তোমরা নটরডেমে ভর্তির পরে যে পরীক্ষাগুলো দিবা সেগুলোতেও দেখবা যে তোমাদের দেখা দেখি করার কোনো সুযোগ নাই। জি ভাই, বলছিল এটা। একটা পরীক্ষা আমি যখন, আমার এখনো মনে আছে একটা পরীক্ষার হলে আমাদের 3 জন করে টিচার পড়ছে, আর যেটা অনেক বড় রুম সেখানে তো 6 জন পড়ছিল। আমাদের আর একটা প্রথম রুম কুইজ ছিল গুলো থেকে সেটা পুরো, হুম। প্রথমে যে কুইজ গুলো, এই কুইজ গুলো থেকে শেষ করে দেয় পুরো। ওগুলা তোমরা কুইজে আগে ভর্তি হও, তারপরে আলোচনা করো, এখন ওগুলো আলোচনা করার কোনো দরকার নেই। আমি জাস্ট এখানে বলতে চাচ্ছিলাম যে তোমরা যে টাইমের যেটা কথা বলতেছো, টাইমেরটা হচ্ছে টু মাস টাইম নট দরকার। ওকে, দ্যাটস অল। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ করবা তোমরা। এরপরও তো তোমরা অনেক অ্যান্সার করোই নি, 1 মিনিট করে টাইম দিচ্ছি, তোমাদের অনেকের অ্যান্সারই হয়নি। তোমাদের আজরফ স্যার কত টাইম দেয় তা তো জানি না। ওকে, 3 নাম্বারটা করবা তোমরা সবাই, আর আমাকে অ্যান্সার বলবো। বাষ্প ঘনত্ব কি স্যার? বাষ্প ঘনত্ব তোমাদের পড়া থাকার কথা, অবশ্যই তোমাদের এটা ম্যাথে আছে। জি ভাই, এটা পড়ছি ভাই, পড়ছি। ভাই অ্যান্সার বলবো? ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেছে এখনই, বলো। জি হয়েছে। এই হয়েছে ভাই, C6H12O6। হুম। C6H12O6 মানে গ্লুকোজ। কারেক্ট। স্যার করছি, অ্যান্সার হয়ে গেছে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। হলিক্রসের ম্যাথ কোয়েশ্চেন হচ্ছে সুন্দর হয়, সবচেয়ে সুন্দর, এত কঠিন যে মেয়েরা ফেল করে আসে। আর এখনো মনে আছে আমরা আমার আমার এক ফ্রেন্ড ছিল, হলিক্রসে পড়তো। সে হলিক্রসের ইয়া করতো, কোয়েশ্চেন কালেক্ট করতো, কোয়েশ্চেন কালেক্ট করে
আমাদেরকে ইয়ে দিত, আমরা সবাই বসে বসে চারজন মিলে মিলে ইয়া করতাম, সলভ করতাম, একটা কোয়েশ্চেন সলভ করতে আমাদের অনেক টাইম। আচ্ছা, নর্মাল নিয়ম, এখানে তোমাদের কি কোনটা সেম থাকতেছে? সেম থাকতেছে তোমাদের হচ্ছে ভরটা, মলিকুলার ভর এই ঘন দ্রবণে তোমাদের সেম থাকতেছে। তো চেঞ্জ হচ্ছে কি, জাস্ট ঘনমাত্রাটা চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা একটা সূত্র পড়ছিলাম যে S1V1 ইকুয়াল টু S2V2, এই সূত্রটা পড়ছিলাম, মনে আছে? জি ভাই। তো এই সূত্রটা যদি আমরা এখানে খাটাই তাহলে কি হয়? একটা হচ্ছে 0.35 ইন্টু 0.5 ইকুয়াল টু 0.1 ইন্টু V2। সেখান থেকে আমরা যদি V2 বের করি তাহলে পারবো না? অ্যান্সার কত আছে দেখো তুমি। 1750। ইয়েস, অ্যান্সার আসে হচ্ছে মানে তোমাদের এখানে 1750 না, 1.75। 1.75। 1.75 লিটার। কারণ কি আমরা এখানে তো ক্যালকুলেশন করছি কিসের। আর সবসময় মনে জি রাখবা এই ক্যালকুলেশনটা ভালো করে করার জন্য, কারণ কি এটা আছে মিলিলিটারে আর এটা হচ্ছে কিন্তু মোল পার লিটার। জি ভাই। তো কনভার্ট করেই করবা, কারণ কি অনেক সময় ভুল হয়ে যায়। হ্যাঁ, করলে করা যায়, কিন্তু এই ক্ষেত্রে এই এককটাও এক রাখা লাগে। তো ওভাবে করলে একটু সাবধান থেকো। তাহলে এটাকে যদি আমরা বলি তাহলে 1750 মিলিলিটার। এখন আমাকে কি জিজ্ঞাসা করছে, যে একে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে, ওকে এই এটা কাটা, রূপান্তরিত করতে কি পরিমাণ পানি লাগবে? তাহলে আমার দ্রবণে অলরেডি 350 ml ছিল, তো রূপান্তরিত করতে আমার 1750 ml আয়তন লাগবে। তাহলে পানি অ্যাড করা লাগবে কত? এত বিয়োগ এত ইকুয়ালস টু কত? 1400 ml। আশা করি অ্যান্সার বুঝতে পারছো সবাই। জি জি স্যার। আর একটা জিনিস, সবসময় হচ্ছে ম্যাথ করার চেষ্টা করবা শর্টকাটে, এগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষা, এখানে তোমাদের এত তাড়া টাইম দিবে না। এটা যেমন এখানে একটা স্মল ক্যালকুলেশন ছিল, এই স্মল ক্যালকুলেশনটাই তোমাদেরকে করতে হবে, অত বিরাট ক্যালকুলেশন করতে যাবা না, তোমাদের হাতে এত টাইম নেই। ফর এক্সাম্পল এখানে MgCl2 আর Mg আছে, তাহলে ডাইরেক্ট একটা জিনিস করবা, যে কোনটা হচ্ছে যে কি Mg আর Cl2, এই দুইটার ভর কত? Mg এর ভর কত বলো? 24। 24। 24। আর এটার ভর হচ্ছে 71। 71। 71, তাহলে এখন 24 গ্রাম হচ্ছে 71 এর সাথে বিক্রিয়া করে, তাহলে 5.05 এর জন্য কোনটা লাগবে আর 14 এর জন্য কোনটা লাগবে? যদি 5.05 দেখি আমরা, জাস্ট 5.05 দেখবো, তাহলে এখন 24 এর জন্য লাগতেছে 71, তাহলে 5.05 এর জন্য লাগবে 71 ইন্টু 5.05 বাই 24 ইকুয়াল টু অ্যান্সার বলো। 14.9। 14.9। 14.9। 9। তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের আছে অলরেডি 14, তাহলে আমাদের ক্লোরিনটা অলরেডি শর্টেজ আছে, তাহলে আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা? ক্লোরিন। দ্যাটস অল। এটা করতে কি বেশি টাইম লাগে? জি কয় না। সেকেন্ড টাইম লাগবে? স্যার এটা আরেকটু শর্টকাট করা যাবে। স্যার জিনিসটা হলো স্যার 20 গ্রাম স্যার MgCl থেকে এখানে কত গ্রাম Mg আছে আর কত গ্রাম Cl আছে ওইটা বের করেও করা যাবে। এটাই তো শর্টকাট, ওটা থেকে এটা এটা একই জিনিস দুইটা, ওটাকে তোমার এখানে তো ওটাকে বলতে কাজ হবে না। করবো না। স্যার এখানে আপনি যদি শুধু ম্যাগনেসিয়ামটা বার করেন তাহলে মানে এটা 15 সেকেন্ডে হয়ে যাবে শুধু, আর ক্লোরিনটা বার করে এমনিতে
এখানে তো এটা ক্লোরিন তো বের আরো কম করা সেকেন্ড লাগে টাইম, না, এখানে তো একটাই বের করা হয়েছে। এটা তো আরো কম টাইম লাগে, এটা তো 5 সেকেন্ড লাগে। একটা জিনিস হচ্ছে তোমাদের শুভ, বোঝানোর ক্ষেত্রে আমরা টাইম নিয়ে বুঝাইতেছি, তার মানে এই না যে এটা করতে অনেক টাইম লাগবে, এটা মাথায় ক্যালকুলেশন হয়। এটা তো এত তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি, সেখানে এত কম টাইম লাগছে। সেখানে তুমি এমজি দিয়ে করতে চাচ্ছ, সেটা তো তুমি বুঝতে চাচ্ছ, হ্যাঁ তুমি তোমার মতো করো, সমস্যা নেই। আমার শেখানোর কাজ আমি শিখাচ্ছি। তোমার এখানে তো যত ফ্রেন্ড আছে, তুমি সেই সবার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের সাথে সবার সাথে অ্যাড আসো, আই গেস তোমার স্কুলের ফ্রেন্ড আছে তোমাদের, তাদের সাথে তুমি শেয়ার করো, সমস্যা নেই। বা দরকার পড়লে যে তো তোমাদের যদি কারো কাছে এক্সট্রা হেল্প লাগে, যে সে হ্যাঁ, শুভ অনেক কিছু জানে, তোমরা শুভকে নক দাও, সমস্যা নেই, শুভর কাছ থেকে শিখো। ক্লাসটা আমার, আমি শিখাচ্ছি। আমি তো তোমাদেরকে জেনেই শিখাচ্ছি, নাকি তোমাদের ধাপ না পার করে আমি এত যে এত কিছু আসছি। ওকে। আচ্ছা, এই গেল আমাদের ক্লাসে। লাস্ট পার্ট হচ্ছে আমাদের এটা সলভ, আমাদের যে ইয়াটা আমরা করছিলাম, ওয়ার্কশিটটা আমরা দিছিলাম, এটা। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। তো এটা তো আমরা পড়াইলামই, প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার। এটা পড়ানোর মেন কারণ ছিল যে তোমাদেরকে মাঝে জিজ্ঞাসা করতে পারে যে গুণগত বিশ্লেষণ কি কাজে ব্যবহৃত হয়, কেন দরকার হয়। এটার জন্য হচ্ছে ওইটা একটু ব্যাখ্যা দিয়ে পড়াই দিলাম। এক মোল NH3 তে কয়টি পরমাণু আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা অণু আছে, মানে 4টা পরমাণু আছে। তাহলে ডাইরেক্ট আমাদের এত কিছু না বলে 4 × 6.02 × 10⁻23 অ্যান্সার শেষ। ওকে। স্থূল সংকেত নির্ণয়ের ধাপ কয়টি? 4টা। এটা আমাদের বইয়ের দেওয়া আছে। বইয়ের এই ধাপগুলো তোমরা, ধাপ সংখ্যাগুলো মনে রাখবা, যে কয়টারই হোক, সমীকরণ, রাসায়নিক সমীকরণ নির্ণয়ের হোক, তারপর সমীকরণের সমতা নির্ণয় করা হোক। সমীকরণ সমতা নির্ণয় করার ধাপ আছে 3টা তোমাদের বইয়ে দেওয়া। তো এই প্রত্যেকটা ধাপ সংখ্যা নির্ণয় করে মানে মুখস্থ রেখো, এটা MCQ তে যে কোনো সময় যেভাবে দিয়ে হতে পারে, দিয়ে দিতে পারে। এগুলো বেসিক নলেজ, তোমাদের বই পড়ে তোমাদের নলেজ চলে আসবে এটা। তারপর চিনি একটি অণুর মধ্যে কার্বনের শনাক্ত করা কত আছে? অ্যান্সার করছে অনেকেই। 42 পয়েন্ট সামথিং, মেবি 42.10 মেবি। হ্যাঁ, 42.10%। স্টয়কিওমিটি কি? এটা বইয়ের জিনিস। অ্যানালগ পদার্থের বিশুদ্ধতা 99%। আচ্ছা, প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? অ্যান্সার ইজি, 22.4 লিটার। আচ্ছা, আমি যদি বলি রুম টেম্পারেচারে, তাহলে কত হবে? 24.8 লিটার। এই দুইটা একটু সাবধানে থেকো। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে (0°C বা 273 কেলভিন। অ্যান্ড রুম টেম্পারেচার হচ্ছে
শামস বলো। যে ভাইয়া লাইক এখানে টেম্পারেচার যদি আরো বড় দেওয়া হয় তাহলে কি বের করতে পারবো? টেম্পারেচার আরো বলো, বড় বলতে? মানে আমি এক জায়গায় দেখছিলাম 100°C টেম্পারেচার দেওয়া ওয়াটার ইয়েটা কোয়েশ্চেনটা ছিল। বলো। বলছে যে 100°C টেম্পারেচারে ওয়াটারের ভলিউম কত? হুম, 100°C টেম্পারেচারের ওয়াটারের বাষ্প। ভলিউম কত? জি হ্যাঁ, জি। বাষ্প বলছে। 100°C ওয়াটারের ভলিউম কত বলো? তুমি বলো, এটার কোনো, তুমি এটার অ্যান্সার খুবই ভালো মতো পারবে। 100°C ওয়াটারের আচ্ছা, ভলিউম এটা তো বলছে। ডিপেন্ড করে আমার কন্টেনারের উপর না? 100°C কন্টেনারের উপরে যেহেতু নাই, এখানে যেহেতু বলছে যে কন্টেনার নাই, তাহলে এখানে ভলিউম কত? হ্যাঁ, ছড়ায় গেছে। তার মানে ভলিউম আছে। না, নাই। আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে। আর যে কোনো জিনিস হলেই তোমরা ক্যালকুলেট করতে পারবা। রুম টেম্পারেচারের ওখানে ওভাবে ক্যালকুলেট করা যাবে না। ভলিউমটা তোমাকে যে সূত্র আছে সেটা দিয়ে ক্যালকুলেট করতে হয়। ভলিউম নির্ণয়ের সূত্র তোমরা হচ্ছে শিখো নাই, P1, ওই যে গ্যাসে শিখছো মনে হয়। তোমাদের কি ফিজিক্সে এই সূত্র আছে না, পিভি ইকুয়াল টু এনআরটি? আছে এটা কি আছে। আছে? আছে, জি পিভি ইকুয়াল তো টু আছে। এনআরটি। গ্যাসের হ্যাঁ, সূত্র। পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটা তোমাদের আছে। তো এই সূত্র থেকে তোমাদের গ্যাসের আয়তন নির্ণয় করতে পারবা। তাছাড়া তোমাদের এইটার নিয়ে আয়তন নির্ণয় করা সম্ভব না। আর আয়তন হচ্ছে যে তোমাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা জিনিস। স্ট্যান্ডার্ডটা শুধু স্ট্যান্ডার্ড ক্ষেত্রেই থাকবে, তুমি ওভাবে বলতে পারবা না। ওখানে তোমাকে কোয়েশ্চেন করার পার্টিকুলার কারণই হচ্ছে যে সে তোমাকে দেখতে চাচ্ছে যে তোমার নলেজটা আছে কিনা বা তোমার বুদ্ধিটা আছে কিনা, যে 100°C বুঝতে পারতেছো কিনা। 100°C কি আমাদের? বাষ্প। হ্যাঁ, বাষ্প। তাহলে ওকে, তো এটা তো আমাদের বুঝলাম যে রুম টেম্পারেচার হচ্ছে আমাদের 20°C, আর এটা হচ্ছে আমাদের এত। আরেকটা মেবি আছে, সেটা আমার মনে আসতেছে না কারেন্টলি। নর্মাল, ও নর্মাল আরেকটা আছে, এটা তোমরা দেখে নিও। ওকে, নেক্সট হচ্ছে যে লঘু দ্রবণ গাঢ় দ্রবণের মধ্যে পার্থক্য কি? অনেকে অনেক ব্যাখ্যা লিখছো, আমি পরে একটু থতমত খাইছি। লিখছো যে দ্রবের পরিমাণ পানিতে, দ্রবের পরিমাণ দ্রাবকের পরিমাণ থেকে বেশি হবে। হ্যাঁ সাজিদ বলো। ওই যে সলিউট আর সলভেন্ট লেস মোর, এটা লিখলে হবে না? বুঝি নাই, ভালো করে বলো, তোমার কথা কেটে মানে আসছিল। মানে ডাইলিউটে সলভেন্ট বেশি আর সলিউট কম, এগুলো। আর কনসেন্ট্রেটেড সলভেন্ট কম আর সলিউট বেশি, এটা লিখলে হবে না? হ্যাঁ হবে। আচ্ছা। সরি, হ্যাঁ এটা ডাইরেক্ট তুমি সরি, এটা ভুল লেখছো, আমার ভুল হয়েছে। আরে এটা অ্যাকচুয়ালি 20 থেকে 25°C ধরা হয়। আদর্শ হচ্ছে 20, 25। কোনো কোনো দেশে আদর্শ হচ্ছে 20 থেকে 22, আমাদের দেশে হচ্ছে 25। ওকে, জামিউল হাত তুলছিল, বলো। এখানে এটা লিখলে হয় যে ডাইলুটের রিয়েক্টেন্টের অ্যামাউন্ট কম থাকে আর কনসেন্ট্রেটের রিয়েক্টেন্টের অ্যামাউন্ট বেশি থাকে। রিঅ্যাক্টেন্ট বলতে গেলে তো তোমার এখানে বা হয় না। ও ওয়াটারও তো রিঅ্যাক্টেন্ট না, রিয়েক্ট্যান্ট এখানে। দুইটাই তো রিঅ্যাক্টেন্ট, দ্রাবকও রিঅ্যাক্টেন্ট, তোমার ইয়াও দ্রবও তো রিঅ্যাক্টেন্ট। তো ওয়ার্ডটা ভালো করে বলো, কি আচ্ছা, হবে? সো লাইক সলভেন্ট দ্রব, আর সলিউটে ইউজ করতে হবে। ইয়েস, কারেক্ট। এখানে আমরা সলিউশন বলতেছি, আমরা কেমিক্যাল রিঅ্যাকশন না, আমরা সলিউশন নিয়ে আলোচনা করতেছি। তো আমাদেরকে সলভেন্ট এন্ড সলিউট এই দুইটার মধ্যে হবে। তো আমার এখানে কোনটা বেশি হইতে হবে, জামিউল?
নো রেসপন্স, গায়েব হয়ে গেছে। ওকে, সলিউট বেশি হইতে হবে। হ্যাঁ, এখানে আমি জাস্ট একটা জিনিস বলছি যে লঘু দ্রবণ ও গাঢ় দ্রবণের মধ্যে পার্থক্য কি। তো এটা সিম্পল অ্যান্সার হচ্ছে দ্রবের পরিমাণ। কনসেন্ট্রেশন, মলারিটি, অ্যামাউন্ট অফ সলভেন্ট। মানে মলারিটিটা মেনলি আর কি। ওইটা বলতে পারো, অ্যামাউন্ট অফ সলভেন্টও বলতে পারো। জাস্ট এখানে তোমার লিখতে হবে যে একটার মধ্যে সবচেয়ে প্রপার অ্যান্সারটা হচ্ছে যে একটার মধ্যে দ্রবের পরিমাণ বেশি, আরেকটার মধ্যে দ্রবের পরিমাণ কম। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে প্রপার অ্যান্সার, কারণ কি আমার সলভেন্ট অনেক আছে, দ্রব্যটাই কম আছে। সেম ঠিক সেম আছে অনুযায়ী আমি যদি এক দুইটা দিয়ে ইয়া করতে পারি, ঘনমাত্রা সেম করতে পারি, ঘনমাত্রা সেম করার জন্য কি আমাদের ইয়া হয়? ঘনমাত্রা সেম করলে তো আমাদের আর ইয়াই হইলো না, লঘু আর গাঢ় হইলো না। কিন্তু আমাদের এখানে হচ্ছে পার্থক্য কি, ঘনমাত্রাতে তো পার্থক্য ঠিক আছে, কিন্তু ঘনমাত্রা তো কি অ্যাকচুয়াল পার্থক্য? ঘনমাত্রাটা আসতেছে কোত্থেকে? ওটা তো দ্রব্য থেকে আসতেছে। ওকে, লাস্ট আমাদের বলছে যে কোনো একটি যৌগে উপস্থিত মৌলসমূহের শতকরা সংযুতি যথাক্রমে কত। তাহলে 1.12, 62.96 আর 62.92। তাহলে এখান থেকে আমি কোনটা দিয়ে সবগুলোকে ভাগ করব, বলো, তোমরা বলো। 1.12, ওকে, 1.12 দিয়ে আমরা ভাগ করলাম। এইচ কে ভাগ করলে আমরা 1 পাবো, এস কে ভাগ করলে আমরা মেবি সামথিং অ্যাবাউট 34 কত পাবো? আগে তো নিজের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, তারপরে ভাই, এটা অলিয়া 30 মাসালা। 32.1। জি স্যার, এটা তো আগে হুম, নিচের পারমাণবিক হ্যাঁ, ভরটা ভাগ করতে হবে। মলিকুলার এটা ইয়ে অলিয়া দিয়ে তো ভাগ মাসালা, করতে হয়। এমপিরিক্যাল ফর্মুলা অলিয়া মাসালা, অলিয়াম। H equal 1, S equal to something like, 2.5 হ্যাঁ অলিয়াম ভাই, আসে। এস ইকুয়াল টু অলিয়াম আসে, অলিয়াম অলিয়াম না? আসে। হ্যাঁ, অলিয়াম, ঠিক আছে। S equal to 1 and O equal to আমাদের আছে মেবি কত, 62.92 ভাগ 40। এস স্যার এস কি 1 ধরে নিবেন নাকি 1.12 ধরলে বেটার হয় না? একটা ধরলেই পারো। তুমি যদি 1.12 ধরো তাহলে এখানে 1.12 ধরতে হবে, এখানে 1.01 ধরতে হবে, 09 মেবি আসে টু বি এক্সাক্ট। ভাই 30.5.96 ভাগ 32, ভাই 1.1, ও সরি 1.12 আসে, 1.12 আসে। ভাই, ও ও আছে হলো 3.5, অক্সিজেন 3.5 আছে। ওটারে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো না পরে, মানে মানে সব ডিভাইড ফোর করার দিয়ে পরে। 3.5 করা আসে, যায়, 3.93 আসে। 3.5 আসে। 3.5 তো অবশ্যই না। 3.93 ওকে, আমি 3.93 হয়েছে হয়েছে বুঝছি। তো মেইন কথাটা হচ্ছে যে তোমাদের এখানে দেখতে হবে যে সবচেয়ে ইয়া করা যাবে, এই ম্যাথটা করা কষ্ট আছে, শতকরা সংযুক্তি থেকে আণবিক ভর নির্ণয় করা। আর বাষ্প ঘনত্ব, ভ্যাপার ডেনসিটি হচ্ছে আমাদের আণবিক ভরের অর্ধেক হয়ে থাকে। এটা হচ্ছে তোমাদের এই টার্মে আছে, মানে কি বল, এই টার্ম বলতেছি, সরি টার্ম আমাদের, তোমাদের না, তোমাদের এই ইয়াতে তোমাদের সিলেবাসে ছিল, সো ওই জিনিসটা তোমাদের জানার কথা। H2S2O7, এটা হচ্ছে এটার সংকেত। অলরাইট, জি ভাই। আজকে এই পর্যন্তই তোমাদের। তোমাদের স্যার এখন হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 6? স্যার এখানে অক্সিজেনকে এই যে 62.92 কে 16 দিয়ে ভাগ দিলে তো 3.93 আসে, সো এটাকে 4 ধরতে পারি না? হ্যাঁ, এটাকে 4ও আবার ধরা যায়। 1.12 তে ডিভাইড দিবা না, ও হ্যাঁ, রাইট। তখন 3.5 স্যার, আসে। এই অধ্যায়ে একটা বইয়ের প্রশ্ন ছিল, বলছে ভরের সংরক্ষণশীলতা, এটা কি বোঝায় আসলে মূলত? বুঝি নাই, আরেকবার। ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র, জি স্যার, পেজ নাম্বার হচ্ছে 127 মেইন বইয়ের। মেইন বইয়ের পেজ নাম্বার 127 এ ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র দ্বারা তুমি এখানে কি বুঝতে চাচ্ছ সেটা বলো আগে। স্যার মূলত জিনিসটা কি, এই জন্য
এখানে বলছে যে বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদে ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে, তাই তার সমীকরণে মানে কি? বিক্রিয়ক পদার্থের বিভিন্ন মৌলের পরমাণুর এটা সংখ্যা সমান সিম্পল হয়। কথা, এটা একটা সিম্পল কথা, সিম্পল লাইনেই বলে দিছে বইয়ে। মানে এটা ব্যাখ্যাটা জানতে চাইতেছে যে ভরের সংরক্ষণ সূত্র কি বোঝায়। মানে বিক্রিয়কের টোটাল ভর যত হবে উৎপাদেরও টোটাল ভর ততই হবে, শেষ। এটাই ভরের সংরক্ষণ সূত্র। স্যার এটাকে তো আমরা থার্মোডাইনামিক্স এর এটা অনুসিদ্ধান্ত ধরতে পারি। রেট অফ রিয়াকশন এরিয়াটা, অ্যামাউন্ট অফ রেট অফ রিয়াকশন, রিয়াকটেন্স হ্যাঁ ঠিক রিয়েক্টেড আছে, এন্ড বাট অ্যামাউন্ট অফ প্রোডাক্টস থার্মোডাইনামিক্সে প্রডিউসড। এটা ওইটা যায় না। আর এখানে থার্মোডাইনামিক্স আনার দরকার কি তোমার? অলরেডি তুমি, আমি বুঝতে পারতেছি অলরেডি তুমি হচ্ছে কলেজে পড়া পড়া শুরু করে দিছো, ভালো, বেশি অ্যাডভান্স। ভাই থার্মোডাইনামিক্স তো সেকেন্ড ইয়ারে। এটাই তো বললাম যে ও কলেজের এখন ফুল সিলেবাস শেষ করে থার্মোডাইনামিক্স নাকি ফেলছে। থার্মাল ইকুইলিব্রিয়াম কিছু একটা না না, বুঝে গেছি। থার্মোডাইনামিক্স চ্যাপ্টার 2 না কোন ছোট থার্মোডাইনামিক্স, চ্যাপ্টার? তাপগতিবিদ্যা। ওইটা এখানে কেমনে আসে? এটাই তো আরে ভাই বললাম তো তোমাদের ব্যাচ, সরি স্যার, এখানে শক্তি সংরক্ষণশীলতার একটা তোমাদের অন্যরকম থেকে trigonometry অনেক সিদ্ধান্ত অ্যাডভান্স। হয়। তোমাদের ব্যাচমেট তোমাদের থেকে অনেক অ্যাডভান্স, তোমাদের ব্যাচমেট তোমাদের অলরেডি অনেক পার করে ফেলছে। সে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলছে, তোমাদের সাথেই আছে, কিন্তু সেটি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে তোমাদের থেকে আগে গেছে। ওকে, যার যার এখন কোয়েশ্চেন আছে সে হচ্ছে হাত তুলবা, হ্যান্ড রেইজ, নাথিং এলস, সিম্পল কথা। আমার পড়ানো আজকে শেষ তোমাদের। ওকে, কারো কি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো প্রশ্ন আছে? ভরের সংরক্ষণ সূত্র প্রিয়াই তো মনে হয় করছিলা, সরি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, স্যার লিভ নি তাইলে। ওকে, ওকে, আসসালামু আলাইকুম স্যার। দ্যাটস ইট। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। বলো শুভ।